ওগো, তুমি কাজ থেকে ফিরে এসেছো? সেই সকালে না তোমায় বলেছিলাম একটা বদ্যি ডাকতে। আমার শরীরটা অতটা ভালো নেই, জ্বরে গা পড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওসব বাদ দাও। শোনো, টেবিলে খাবার রাখা আছে, ওখান থেকে খাবারটা দয়া করে একটু খেয়ে নিও। আজকে আর শরীরটা নিয়ে উঠতে পারছি না গো। তোমার সাথে বিয়ে হয়েছে 3টা বছর হয়ে গেল, সারাক্ষণ শুধু তোমার অসুখ আর অসুখ। তা বলি, অসুখ ছাড়া তোমার কি আর কোনো কাজকর্ম নেই? শোনো, আমার অত টাকা পয়সা নেই যে তোমার জন্য বারবার বদ্যি ডেকে আনবো। নিজের টাকা দিয়ে বদ্যি ডেকে নিয়ে এসো, আমি আর পারবো না। সকল দোষ হচ্ছে আমার মায়ের। আমায় একটা কালীর সাথে বিয়ে দিয়ে তো সে অক্কা পেল, আর আমাকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে গেল। নিজের মৃত মায়ের সম্পর্কে এত বাজে কথা কখনোই বলো না গো। মায়ের মৃত্যুটাকে তুমি এরকম খারাপ ভাষায় বলছো যে আমারই খুব কষ্ট লাগছে। তিনি অনেক ভালো মানুষ ছিলেন গো, অনেক ভালো মানুষ ছিলেন। আমি দেখতে কুৎসিত ছিলাম ঠিকই, কিন্তু মা আমাকে কোনো দিন বুঝতে দেয়নি যে আমার চেহারাটা খারাপ দেখতে। তিনি আমাকে ঠিক তার মেয়ের মতোই ভালোবাসতেন। সে তো ভালোবাসবেই, তার তো পছন্দ ছিল যে একটা ঘরোয়া মেয়ে, সারাক্ষণ শুধু সে ঘরের কাজকর্ম করবে আর স্বামীর সেবা করবে। কিন্তু আমি তো এরকম বউ কখনোই চাইনি। আমি চাইতাম একটা লাল টুকটুকে বউ, যে অনেক সুন্দরী থাকবে। কিন্তু ভাগ্যে তো তা নেই। কিন্তু দেখা যাক কি করতে পারি আমি। এভাবে আর সংসার চলছে না আমার, নিজের কথা চিন্তা করতে হবে আমার। তুমি এসব কি কথা বলছো? 3টা বছরের সংসার জীবন তুমি এভাবে ভুলে যাবে? দয়া করে আমাকে ছেড়ে যেও না তুমি। আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো। আমি চেষ্টা করব সব সময় ভালোভাবে থাকার। আমার যদি অসুখ হয়ে মরেও যাই, আমি তোমায় কোনো দিন বলবো না যে বদ্যি ডেকে আনো। আমি চুপচাপ থাকবো। তবু তুমি এরকম কথা কোনো দিন মুখ দিয়ে এনো না। চুপ কর হতচ্ছাড়ি, তোর কথায় কি আমার জীবন চলবে রে? নিজে বাঁচলে বাপের নাম, কথাটা তো তুই জানিসই। চুপচাপ শুয়ে থাক, কোনো কথা বলবি না আমার সাথে। আমি খেয়ে দিয়ে বাড়ি গিয়ে শুচ্ছি। ও আচ্ছা, তাহলে এই তোমার বউ? হা 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 হা, যা চেহারার চিরি রে বাবা। মনে হচ্ছে কাকাতুয়ার গায়ে পাতিল দেওয়া, তাও আবার পোড়া পাতিল। হা 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 হা। যাও যাও, এই মেয়েকে এখনই তাড়িয়ে দাও। আমি তো তোমার সংসারে চলেই এসেছি। এই যাও যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। এখন থেকে এই বাড়িতে আমি আর আমার স্বামী থাকবো। ওগো, এই মেয়েটা কি বলছে এসব? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি ড্যাব ড্যাব করে এভাবে তাকিয়ে আছো কেন বলো? সে বলছে তুমি নাকি তার স্বামী। এটা কি সত্যি? বলো না, এভাবে চুপ করে থেকো না, তোমার পায়ে পড়ি। আমার এত সুন্দর সংসারটা তো তুমি এইভাবে ভেঙে দিতে চাচ্ছ? আমাকে বলো না গো, এইভাবে চুপ করে থেকো না তুমি। চুপ কর হতচ্ছাড়ি, দেখছিস না আমি নতুন বিয়ে করেছি? তুই দেখ তাকিয়ে, আমার বউয়ের চেহারা তোর থেকে 1000 গুণে সুন্দরী সে। তার চেহারা একদম পূর্ণিমার চাঁদের মতো, আর তোকে দেখা যায় অমাবস্যার কুচকুচি কালো একটা চাঁদ। শোন, আমার বউ কি তোকে বলেছে শুনিসনি? যা এখনই বাড়ি থেকে বের হ। এই বাড়িতে এখন আমি আর আমার বউ থাকবো, আর কেউ থাকবে না এই বাড়িতে, কেউ না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। শোনো, ঘর থেকে কিন্তু একটা জিনিসও তোমাকে নিতে দেব না। এই ঘরে যা যা আছে সবকিছুই শুধু আমার। এখন থেকে সবকিছু আমিই বুক করব। আর শোনো, জানি তোমার অনেক শাড়ি গয়না আছে, যেটা আমার শাশুড়ি মা তোমায় দিয়েছিল। ওগুলো কিন্তু আমার, তোমাকে এমনিতেই ওগুলো মানায় না। আচ্ছা বোন, তুমি তো সবকিছু জেনে শুনেই আমার স্বামীকে বিয়ে করেছো। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করছো বোন, বলো?
শোনো, আমি তোমায় কথা দিলাম, আমার যত গয়নাগাটি শাড়ি কাপড় আছে সবকিছু তোমার হাতে তুলে দেব। দয়া করে আমার স্বামীকে ছেড়ে চলে যাও। আমার এত সুন্দর সংসারটা তুমি নষ্ট করো না বোন, দয়া করো আমাকে। চুপ কর হতচ্ছাড়ি, তোর সংসার আমি ছাড়বো মানে? তুই আমার সংসার ছাড়। শোন, শাস্ত্র মতে আমি এখন আমার স্বামীর বউ। আমার স্বামী তো তোকে এমনিতেই দেখতে পারে না, তোর উচিত গলায় দড়ি দেওয়া। যা যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, কোনো দিনও যেন এই বাড়িতে তোকে না দেখতে পাই। হাই হাই, আমি কোথায় চলে এলাম? এটা তো দেখা যাচ্ছে ভয়ানক একটা জঙ্গল। এত গভীর জঙ্গলে কখন যে চলে এলাম বুঝতেই পারিনি। চারদিকে শুধু গাছ আর গাছ। আমি কোন দিকে যাব? জল তেষ্টাও পেয়েছি খুব, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাড়ি ফিরবো কি করে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার তো কোনো বাড়ি ঘর নেই। আরে আরে, সামনেটা কি দেখা যাচ্ছে? একটা কুয়া। জঙ্গলের মাঝখানে এত সুন্দর কুয়া কোথা থেকে এলো? যাই যাই, অত শত না ভেবে কুয়ো থেকে একটু জল পান করি, আগে তো নিজের জীবনটা বাঁচাই। আরে, কি আপনি? আর এভাবে কোথা থেকে চলে এলেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে বলুন না, আমার খুব ভয় করছে। এখানে হঠাৎ করে আপনি কোথা থেকে চলে এলেন? আমাকে ভয় পেও না মেয়ে, আমি হচ্ছি বনের বনদেবী। এই কুয়োর মধ্যে হাজার হাজার বছর ধরে আমি অভিশপ্ত ছিলাম। এক ডাইনি বুড়ি আমায় অভিশাপ দিয়েছিল, কিন্তু ডাইনি আমায় বলেছিল যেদিন কোনো নিষ্পাপ ব্যক্তি তোমার কুয়োর জল পান করবে সেদিনই তোমার মুক্তি লাভ হবে। আমাকে ক্ষমা করবেন বনদেবী, আমি আপনাকে চিনতে পারিনি। তবে ডাইনি তো বলেছিল যে কোনো নিষ্পাপ ব্যক্তি যদি জল পান করে তবে আপনার মুক্তি লাভ হবে, কিন্তু আমি তো নিষ্পাপ নই। তবে কেন আপনার মুক্তি লাভ হলো বনদেবী? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে বলেছে তুমি নিষ্পাপ নও? তুমি হচ্ছ এই পৃথিবীর সব থেকে নিষ্পাপ মানুষ। তোমার মনের কোমলতা সব কিছু কি হার মানায়? কিন্তু তোমায় এত দুঃখী লাগছে কেন? কি হয়েছে তোমার বলো তো? বনদেবী, আমি যদি সত্যি নিষ্পাপ হতাম তাহলে আমার জীবনটা অনেক সুখের হতো। আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, সে আবার দ্বিতীয় বিয়ের কথা চিন্তাই করতো না। কিন্তু আমার সাথে এটাই হয়েছে। আমার স্বামী আমাকে রেখে এত বছরের সংসার ভুলে গিয়ে আরেকটা বিয়ে করেছে। আমি খুব খারাপ একটা মানুষ। যদি খারাপ না হতাম তাহলে আমার সাথে এরকমটা কোনোদিন হতো না। শোনো মেয়ে, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে বিপদ দিয়ে ধৈর্য পরীক্ষা করেন। তোমারও ধৈর্য পরীক্ষা চলছে, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সফল হবে। তুমি সত্যি একজন অসাধারণ মনের অধিকারিণী। যদি না হতে তাহলে আমার মুক্তি কোনো দিনই হতো না। জানি না বনদেবী আমার কপালে কি আছে, তবে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন এই দুনিয়াতে একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি। আমি যাই বনদেবী, আপনি সবসময় ভালো থাকবেন। কোথায় যাচ্ছ তুমি? তোমার সাথে আমার বোঝাপড়া তো অনেক রয়েছে। শোনো, তোমার এই সততা আর তোমার এই মনের জন্য আমি তোমায় একটা পুরস্কার দিতে চাই। এই নাও, এই ধরো, এটা হচ্ছে জাদুর একটা আয়না। এই আয়নার যে প্রতিচ্ছবি দেখা যাবে সেটি হচ্ছে তার মনের আসল রূপ। এই আয়না তুমি যখন দেখবে তখন তোমার মনের সত্যিকারের সৌন্দর্য আর বিষাদতা সবকিছুই ফুটে উঠবে এই আয়নায়। তুমি যা যখন চাইবে তখন এই আয়না তোমায় দেবে। তাই তোমায় একটা কথা বলি, যাদের মন কুৎসিত অপবিত্র তাদেরকে এই আয়নাটা কখনোই দেখতে দিও না। তুমি এক্ষুনি এই আয়নাতে তোমার মুখখানা দেখো।
যথা আজ্ঞা বনদেবী, আমি এক্ষুনি আয়নায় আমার মুখখানা দেখছি। ওমা, ওমা, এই আমার সাথে কি হলো বনদেবী? আমি এত সুন্দরী কি করে হয়ে গেলাম বলুন? আমি তো বিশ্বাসই করতে পারছি না নিজেকে দেখে। সত্যি কি তো আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এটা হচ্ছে তোমার মনের সৌন্দর্যের প্রতিফলন। তোমার মনের সৌন্দর্যের একাংশ বাহ্যিক সৌন্দর্যে পরিণত হয়েছে। তুমি অনেক সুন্দরী হয়ে গেছো, অনেক। তুমি এই আয়নাটাকে নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। আর শোনো, তোমায় একটা কথা বলি, সাবধান। যাদের মন কুৎসিত তাদেরকে কখনো এই আয়নাটি দেখিও না, তাহলে কিন্তু তাদের সর্বনাশ হয়ে যাবে। আমি তো ঈশ্বর নই বনদেবী, জানি না কার মনে কি আছে। তবে আমি আয়নাটি যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বনদেবী। আমার জীবনটাকে নতুন করে গড়ে তুলেছেন আপনি। আমি তাহলে যাই বনদেবী, আপনি চিরকাল ভালো থাকবেন। আরে বড় বউ, তুমি হঠাৎ করে এত সুন্দরী কি করে হয়ে গেলে বলো তো? এমন চোখ ধাঁধানো সৌন্দর্য আমি তো কোনোদিন কল্পনাতেও দেখিনি। বলো না বড় বউ, তুমি কি করেছো যে এরকম হয়ে গেছো? নিশ্চয় তুমি বর পেয়েছো, কারণ তোমার মনটা অনেক ভালো ছিল। কি গো, তুমি এরকম ভাবে চুপ করে আছো কেন? আর তোমার হাতে এটা কি বলো তো? এটা তো একটা আয়না দেখা যাচ্ছে। তুমি এত সুন্দরী কি করে হলে একটু বলো তো আমায়। আমার থেকে হাজার গুণে সুন্দরী হয়ে গেছো তুমি। তাড়াতাড়ি আমাকে বলো, কিভাবে কি করলে? আমিও ওটা করতে চাই। আমি তোমার থেকে কোটি গুণ সুন্দরী হতে চাই। তাড়াতাড়ি আমাকে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এটা কোনো সাধারণ আয়না নয়, এটা হচ্ছে জাদুর আয়না। এই আয়নায় যে মুখ দেখবে তার মনের প্রতিচ্ছবি শারীরিক সৌন্দর্য হয়ে প্রতিফলিত হবে। তাই সাবধান ছোট, তোর মনে যদি একটু কোনো রাগ, ঘৃণা অথবা অহংকার থাকে তাহলে কিন্তু এই জাদু আয়না বিফলে যাবে তোর জন্য। তাই আমি বলবো, এই আয়নায় তুই কোনো দিন মুখ দেখিস না। এটাই তোর জন্য সব থেকে ভালো হবে। কি, তোমার এত বড় সাহস? নিজেকে খুব সত্যবাদী প্রমাণ করা হচ্ছে, তাই তো? আমাকে তোমার কি মনে হয় যে আমার মনের মধ্যে অহংকারে ভরা? না না, আমার মনে কোনো অহংকার নেই। শোনো, আমি ভালো ভালো বলছি। এই আয়নাটা দাও আমাকে তাড়াতাড়ি। আয়না দিয়ে আমি মুখটা দেখবো আমার। আমি তোমার থেকে হাজার গুণে সুন্দরী হতে চাই। তুমি অনেক অহংকার করছো, নিজের সৌন্দর্যের থেকে অন্য কেউ সুন্দরী হবে সেটা মেনে নিতে পারছো না, তাই তো? এটা তো হবে না বাপু, এই আয়নাতে আমাকে মুখ দেখতেই হবে, ব্যাস। না না ছোট, এরকম ভুল তুই কখনোই করিস না, কারণ ঈশ্বর তোকে অনেক সুন্দরী করে বানিয়েছেন রে। এতেই দয়া করে সন্তুষ্ট থাক না। সবাই মিলেমিশে চল না বাকিটা জীবন পার করে দিই। বড় বউ একদম ঠিক কথাই বলেছে। দেখেছো তুমি, সে কত ভালো মেয়ে। আমরা তার সাথে কত অন্যায় করেছি, তাকে কত অপমান করেছি, তবুও সে আমাদের সাথে কত ভালো আচরণ করছে। এখনো বলছে আমাদের সাথেই নাকি থাকবে। ছোট বউ, এত লোভ করো না, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। ও আচ্ছা, তা বড় বউ খুব পরে যদি সুন্দর কিছু হয়ে হয় গেছে বলে তাহলে কিন্তু বড় বউ আমাদের পক্ষ ধরতে নিচ্ছ পারবে তো? না। ঠিক আছে, আমি তোমাদের ওই আয়না দেখবো না। ওই পচা আয়না তোমরাই দেখো। আমার কোনো ইচ্ছে নেই এই আয়না দেখার। এখন থেকে আমি আমার মতো থাকবো। আমাকে কেউ কোনো বিরক্ত করবে না, বুঝেছো? আহা ছোট, আমাদের কথা শোন না রে। তোর বয়স এখনো অনেকটা কম, তুই একটু কম বুঝিস বোন। এরকম করিস না। আয়না দেখে কি করবি বল? তুই তো এমনিতেই অনেক সুন্দরী। হয়েছে হয়েছে, তোমায় আর বলতে হবে না। আর শোনো, আমার সাথে কোনো কথা বলার কোনদিন চেষ্টাও করবে না। যত সব, কালি থেকে সুন্দরী হয়েছে বলে কত অহংকার।
অহংকারে গা জ্বলে যাচ্ছে তার। দেখেছো আমার স্বামীর অবস্থাটা? বড় বউ সুন্দরী হয়ে গেছে বলে তাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। বড় বউর কাছে কত করে ক্ষমা চাইলো যে বড় বউ নাকি আগে অনেক ভালো ছিল, তাকে অনেক যত্ন করত। কিন্তু আমি তো কখনোই চাই না যে সতীনেই সংসার করব। আমি চাই এই বড় বউ যেন এখান থেকে সারা জীবনের মতো চলে যায়। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি যদি ওই আয়নায় মুখ দেখি তবে আমি ওর থেকে কোটি গুণ সুন্দরী হয়ে যাব। তখন আমার স্বামী আমার কথাতেই উঠবে আর বসবে, বসবে আর উঠবে। হা 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 হা। যাই যাই, এখানে বসে না থেকে এখনই কি ওই জাদুকরি আয়নায় কামালটা দেখাই। বড় বউ সকালে উঠে আমাকে দেখে না একদম হা করে তাকিয়ে থাকবে। আমি এতটাই সুন্দরী হয়ে যাব যে এই জগতে আমার উপরে আর কেউ কোনোদিন যেতেই পারবে না। দেখেছো অবস্থা, বড় কিভাবে নাক ডেকে ঘুমোচ্ছে। তার সৌন্দর্যের জন্য ঘরটা পুরো আলোকিত হয়ে গেল। বাবারে বাবা, মানতেই হয় এত সুন্দর মানুষ কিভাবে হতে পারে। তবে আজকে আমি ওর থেকে 1000 গুণে সুন্দরী হয়ে যাব। হা 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 হা। না, হাই হাই রে, এটা আমার সাথে কি হয়ে গেল রে? আমি তো কালো কুচকুচে হয়ে গেলাম রে। একি ছোট, একি তুই কি করলি? আমি তোকে বারবার মানা করা সত্ত্বেও তুই কেন আয়নাটা দেখতে গেলি বলতো? তোকে কতবার করে বলেছিলাম যে আয়নায় মুখ দেখিস না, দেখিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এখন বোঝ, তোর মনের মতো তোর চেহারাটাও কালো কুৎসিত হয়ে গেল। হায় রে বিধাতা, এখন তো আমার হাতে আর কিছুই নেই। অতি লোভের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল রে ছোট, শেষ হয়ে গেল। এত নিষেধ করা সত্ত্বেও কেন তুই এটা করতে গেলি বলতো? একটা কথা আছে না যে অতি লোভে জীবন নষ্ট হয়, অতি লোভে তাঁতি নষ্ট হয়। তোমার ওই লোভের জন্যই তোমার সর্বনাশ হয়েছে। নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছো। ছি 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 ছি, ভাবতে লজ্জা করে যে তোমার মতো বউয়ের সাথে কিছুদিন সংসার করেছি, যার মনটা কালো পাতিলের মতো কুচকুচে। আমি এখন বুঝতে পেরেছি তুমি রূপের মহিমা দেখিয়ে আমার সকল সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিলে, তাই তো? এখন বুঝো, নিজের শাস্তি তো পেয়ে গেছো। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোমাদের সাথে এরকম করাটা আমার ঠিক হয়নি। আমি সম্পত্তির লোভেই বিয়ে করেছিলাম গো, কিন্তু তুমি যখন ফিরে এলে তখন ভাবলাম যে বড় বউ চলে এসেছে, এখন আমার কি হবে। তাই আমার স্বামীকে ভালোবাসার বন্ধনে বাঁধতে আরো সুন্দরী হতে চাইছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আমার মনটা এত কুৎসিত কুচকুচে কালো। তাই আমি এরকম কালো কুচকুচে হয়ে গেলাম গো। আমি যাই করি না কেন, এরকম লোভী একটা মেয়েকে আমার সংসারে রাখতে চাই না। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কোনোদিন যেন তোমায় আর না দেখি এই বাড়িতে। অসভ্য মেয়ে ছেলে আমাকে ভাসিয়ে জীবনটা শেষ করে দিল, আমার সাথে বড় বউটারও। আমিও আর এই বাড়িতে থাকতে চাই না গো, আমিও চলে যেতে চাই। এই বাড়িতে থাকতে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। হা 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 হা, আমার কি হলো গো? কালী নবাব জাতি যে কখন গেল নদী থেকে জল আনতে, এখনো তো তার কোনো খবরই নেই। আমার ছেলেটাই তো আমার জীবনটা তছ নছ করে দিল। ছোটবেলা থেকে কত শিখিয়েছি যে যদি বিয়ে করিস তাহলে একটু সুন্দরী দেখে বিয়ে করিস, কিন্তু আমার ছেলে তো পাগল, না হলে কি দেখে ওকে বিয়ে করলো বিধাতাই জানে। বাবা বাবা বাবা, কালীর নাম নিতেই কালী এসে হাজির। তা শুনি নবাব
চাঁদি, জল আনতে কি এত সময় লাগে? মা, আপনি এটা কেমন কথা বলছেন? আপনি তো জানেনই নদীটা বাড়ি থেকে কতটা দূরে। ওখানে যেতে যেতে আর আসতে আসতেই তো প্রায় 10-20 মিনিট সময় লেগেই যায়। কিন্তু মা, যদি আমার হাঁটার কারণে দেরি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আগামী থেকে আর কখনো এ ভুল হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে এসে বাড়ি ফিরব। ইস, এর কথাগুলো শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। ইচ্ছে করে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিই, কিন্তু আমার ওই বোকা ছেলের জন্য কিছুই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা, গিয়ে রান্নাটা চাপা। আমার ছেলেটা একটু পর আসবে খেতে। যদি সময় মতো খাবার না দিস পাতে, তোর কিন্তু খবর করে দেব। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই গিয়ে রান্নাটা চাপিয়ে ফেলছি। আর বেশিক্ষণ লাগবে না। দয়া করে আমাকে মন থেকে ক্ষমা করে দিন, আর দয়া করে আপনার মাথাটা একটু ঠান্ডা করুন। হাই হাই রে, এ কি সর্বনেশে কাণ্ড রে বাবা! আমার ছেলেটা খেটে খুঁটে বাড়িতে ফিরে দুটো খেতে পায় না ঠিক মতো। মা, এই তো আর একটু লাগবে, আর 2 মিনিটই হয়ে যাবে। মা, আমি তো কোনো যন্ত্র নই যে বললেই রান্না হয়ে যাবে। এটা আগুনের কাজ, যত তাড়াতাড়ি সম্ভবই আমি রান্না করছি। আমিও তো একটা মানুষ মা। এত কাজের চাপ যদি সারাদিন থাকে, আমি কিভাবে কোনটা ছেড়ে কোনটা করব মা? আপনিই বলুন। কোনটা ছেড়ে কোনটা করবি মানে? আসলে সত্যি কথা কি জানিস, তোর মা তোকে কিচ্ছুটি শেখায়নি। যদি তোর মা একটু আধটু তোকে শিখিয়ে দিত, তাহলে বুঝতাম যে শিখিয়ে দিয়েছে সে কাজগুলো তুই করতে পারছিস। কিন্তু না, তোর যা কাজের ছিরি, না আছে চেহারা, না আছে কাজের কোনো ঢক। মা, আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু আমার মাকে কিছু বলবেন না, কারণ আমার মা এই দুনিয়াতে বেঁচে নেই। কেন মা, শুধু শুধু একটা মৃত মানুষকে এইভাবে কথা বলছেন? আর প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হয় রাজপুত্র, না হয় রাজকন্যা। আপনি আর কিছু বলবেন না মা আমায়, আমার সহ্য হচ্ছে না। কিছু ভালো লাগছে না ভাই। এবারে তো বৃষ্টির কোনো দেখাই নেই। কি যে হবে আমার জমিগুলোর কে জানে। তা তোমার জমির খবর কি ভাই? আর কি বলবো ভাই, আমার জমিরও সে একই অবস্থা। এবারে আমার বিরাট বড় একটা লস হয়ে যাবে রে ভাই, কিন্তু কিছু করার নেই, সব বিধাতার ইচ্ছা। তুমি একদম ঠিক কথাই বলেছ, সব বিধাতারই ইচ্ছা। তিনি যদি চান তাহলে বিনা জলতেই ভালো ফলন হতে পারে। আজ দেখো না গো, তোমার জন্য আমি কত কিছু রান্না করেছি। আমাকে খেয়ে বলো না গো যে কেমন হয়েছে খাবারটা। তোমার জন্য অপেক্ষা করতে করতে তো সময়ই পার হয় না। আহা গিন্নি, তোমার হাতের খাবার এমনিতেই দারুণ লাগবে। এটা আর তোমাকে বলতে হবে কেন বলো? তোমার হাতের রান্না তো সেই 6 মাস ধরেই খাচ্ছি। এমন খাবার আমি কোনো দিনই খাইনি। খাবারের এত স্বাদ কি বলবো। তা তুমি খেয়েছো কি গিন্নি? তুমি আগে খাও গো, আমি তোমাকে ছাড়া কোনো দিন খেয়েছি বলো? আমি আমার স্বামীকে রেখে কিভাবে খাই বলো? তুমি আগে খাও, তোমার খাবারটা দেখি, তারপর আমি খেয়ে নেবক্ষণ। আরে না না গিন্নি, আসো দুজন একসাথেই খাই। তুমিও তো সারাদিন কম কষ্ট করো না বলো? না গো না, তুমি যে বলেছো খাবারের কথা, সেটা শুনেই আমার পেট ভরে গেছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সঠিক উত্তর দেবে তো? কি কথা বলো না গিন্নি, আমি সব উত্তর দিতে রাজি আছি। আচ্ছা, আমি কি সত্যিই দেখতে এতটাই কুৎসিত আর কালো? তুমি দয়া করে সত্যি করে বলবে কিন্তু। তুমি যে কি বলো না, তুমি হচ্ছ আমার চোখে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। এসব ফালতু কথা কে তোমাকে বলে বলো তো? তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি।
মা, ও মা, তোমার কি হয়েছে বলো তো? আমার ঘর থেকে তোমার চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। আর তোমার চোখে জলই বা কেন? কি হয়েছে দয়া করে বলো মা। কষ্টের রে বাবা, এই চোখের জল হলো কষ্টের। জীবনে কত স্বপ্ন ছিল, ছেলের বউ ঘরে আসবে, আমার একটু সেবা যত্ন করবে। কিন্তু দেখ না বাবা, আজ 2 দিন হয়ে গেল আমি জ্বরে কাতরাচ্ছি পড়ে বিছানায়। তোর বউ একটু আমায় উকি দিয়েও দেখলো না। তুই যে শহরে গেলি কাজের জন্য, এরপর থেকে আমার ঘরে খাবারটুকু দিতে আসেনি তোর বউ। আমি আর বাঁচতে চাই না রে বাবা, আমি মরে যেতে চাই। এ জীবন রেখে আর কি লাভ বল? কি বললে মা? ওই কমলার এত বড় সাহস আসলো কোথা থেকে যে তোমাকে খাবারটুকু দিতে আসেনি তোমার এত অসুস্থতায়? আরে জীবনে কত বড় ভুল করে ফেলেছি। একটা সামান্য বউয়ের জন্য নিজের গর্ভধারিণী মাকে ভুলে গেলাম। আজ কিছু একটা করবো আমি মা। আজ হলে সে বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। না রে বাবা, আমি তো একদিন মরেই যাব। তোরা সংসারে ঝামেলা করিস না। আমার জীবন থাকলেই কি আর না থাকলেই কি? আমি কে? আমি হচ্ছি এই দুনিয়ার একটা বোঝা। তোরা সুখী হ, তোরা সুখে থাক, এই প্রার্থনা করি। কমলা, তুমি যে এত খারাপ একটা মেয়ে আমি জীবনেও ভাবিনি। তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে আমি বিয়ে করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন তোমার রূপের মতোই তোমার মনটা কুৎসিত। ছি ছি ছি, তোমার কাছে এগুলো আমি আশা করিনি কোনোদিন। এরকম একটা কালী মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। ওগো, তুমি শান্ত হও না। কিন্তু আমি করেছি কি সেটাই তো আমি বুঝতে পারছি না। যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলো। এইভাবে বলো না আমাকে, আমার খুব কষ্ট লাগছে। আসলেই তুমি জানো না তুমি কি করেছো? তুমি আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো। আমি সব সময় তোমাকে বলি আমি আমার বউকে ছেড়ে দিতে পারি, কিন্তু মাকে কোনোদিনও ছাড়তে পারবো না। তুমি এত বাজে একটা মেয়ে আমি জীবনেও ভাবিনি। এ মা, এ কি বলছো তুমি? তাহলে শোনো ঘটনাটা, যা হয়েছে সবটা তোমায় বলছি। মা, ও মা, আপনার কি হয়েছে মা বলুন? সকাল থেকে যে বিছানা ছেড়ে উঠছেনই না, আপনার জ্বর উঠলো নাকি? দয়া করে একটু কথা বলুন মা আমার সাথে। আপনার এই অবস্থা দেখে আমার একটুও ভালো লাগছে না। ধর আমার জ্বরই হয়েছে, তাতে তোর বাপের কি রে? তোর ওই কুৎসিত হাত দিয়ে আমার সেবা করতে এসেছিস রে কালী? দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমি এভাবেই বিছানায় পড়ে মরে যাব, তবু তুই আমাকে একদম ধরবি না। তোর থেকে একটা রাস্তার কুকুরকেও ভালো দেখা যায়, বুঝেছিস? মা, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু এবারে আমাকে সেবা করতে দিন আপনার। আমি কালো হতে পারি মা, আমি কি মানুষ নই? কেন মা, এই জাত ভেদাভেদ সাদা কালো কি আপনারা পার্থক্য করেন? দিন শেষে যেখানে সবাইকেই মরতে হবে। মা, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব। দয়া করে আপনার একটু সেবা করতে দিন আমায়। আহা হা হা রে, এই মেয়ে তো আমার মাথাটা খেয়ে ফেলবে রে। যাবি এখান থেকে, নাকি তোকে উঠে তোর মুখে দুটো লাথি দেব। হতচ্ছাড়ি, আমার ছেলেটা একটা জীবাণুকে বিয়ে করে নিয়ে এলো রে ঘরে। তুমি আমার কথা বিশ্বাস করো, মা আমাকে তার গায়ে স্পর্শ করতেও দেয়নি। আমি তাতে কি করতাম? মায়ের পাশে গেলে আমাকে যা নয় তা বলে গালি দেয়। রূপকথার গল্প শোনানো হচ্ছে তাই তো? শোন কালী, তোকে আর আমার ভালো লাগছে না। কাল সকাল হতেই তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি। জীবনে যদি এ বাড়িতে ফিরেছিস তো সেদিন দেখবি তোর কি হাল করি আমি। এই সব কিছুই আমার দোষ। মায়ের কথা যদি আগে শুনতাম তাহলে আমার এদিন দেখতে হতো না। ওগো, এটা তুমি কি কথা বলছো? আমি কোথায় যাব বলো তো? আমি যে এতিম,
আমার কেউ নেই, তুমি তো সব কিছুই জানো। আমাকে দয়া করো, আমাকে দয়া করে এখানে থাকতে দাও। শোন হতচ্ছাড়ি, এই বাড়িতে আর কোনো দিন আসবি না, বুঝেছিস? তোর মতো এরকম একটা অভিশপ্ত মেয়েকে আমার বাড়িতে কোনো দিন রাখবো না। তোর জন্য আমার মাকে হারাতে চাই না। তুই যদি এখানে থাকিস, আমার মা আরো অসুস্থ হয়ে যাবে। শুনেছিস আমার ছেলে কি বলেছে? এই বাড়িতে আর কোনোদিন আসার চেষ্টাও করবি না। সংসেজে দাঁড়িয়ে না থেকে এখন বিদেয় হতো এ বাড়ি থেকে। দেখ রে বাবা দেখ, এর কত অভিনয় পারে। চোখে জল এনে আমাদেরকে বোঝাতে চাইছে তার মতো সরল সাদাসিধে মেয়ে আর নেই। আমাকে দাম দিলেন না আপনারা, একটা পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দিলেন। ঠিক আছে, আপনাদের খুশিতেই আমার খুশি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি কোনো দিন ভুলবো না। হায় রে কপাল আমার, যেখানে আমার স্বামী আমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আজ আমার সেই পরিচিত স্বামী অপরিচিতদের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। এখন তার মাই তার সব কিছু হয়ে গেছে, আমি একটা ময়লা আবর্জনা হয়ে গেছি। আমি এখন কোথায় যাব, কি করব? ইচ্ছে করছে এই নদীর জলে ডুবে মরে যাই, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। আমি আত্মহত্যা করতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে একটা কিছু বলো, যাতে আমি একটা জীবনের লক্ষ্য খুঁজে পাই। আর আমি পারছি না এইভাবে, আর সহ্য করতে পারছি না। আমার তো মা বাবাও নেই, তুমি আমার সেই মা বাবাও দিলে না, তাদের কেউ কেড়ে নিলে, না হলে তো একটা ভরসা থাকতো আমার। আরে এই মেয়েটা কি এখানে বসে বসে এভাবে কান্না করছে? আমার মনে হয় সে অনেক দুঃখী একটা মেয়ে। যাই যাই, তার কাছে গিয়ে দেখি তার কিসের তো কষ্ট। আরে তোমার কি হয়েছে বলো তো? এইভাবে গাছের নিচে বসে বসে কান্না করছো? তো 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 তুমি কে গো? তোমাকে তো মনে হচ্ছে তুমি একটা পরী। জানো পরী, আমার স্বামী আর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ কি জানো? কারণ শুধু একটাই, আমার এই গায়ের কালো রং। আচ্ছা পরী, তুমি বলো না, কালো হওয়া কি অপরাধ? আমি কি মানুষ নই? আমার কি মন বলতে কিছু নেই? আমাদের মতো পরীদের জাদু ক্ষমতা থাকে, তাই তোমার মন আমি পড়তে পারছি। তুমি খুবই ভালো একটা মেয়ে। চলো আমার সাথে মেয়ে, তোমার সমাধান আমার কাছেই আছে। ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হলে ওদের কোনো দিনই শিক্ষা হবে না। আমি যেদিক যেদিক দিয়ে যাই, তুমি আমার পেছন পেছন এসো মেয়ে। এটা হচ্ছে আমাদের পরিরাজ্যের জাদুর একটা ঘর। এখানে ভেতরে আরো অনেক দুঃখী মানুষ রয়েছে। সবারই এক এক করে মনের ইচ্ছে পূরণ হবে, তবে শুধুমাত্র যারা ভালো মনের তাদেরই ইচ্ছে পূরণ হয় এখানে। কিন্তু আমি তো ভালো মনের মানুষ নই গো পরী। আমার নাকি অনেক কুৎসিত মন। আমার স্বামী আর শাশুড়ি আমাকে বলল আমি আসলে একটা কুৎসিত মনের মানুষ। ধুর ছাই, তুমি মিথ্যে কথা বলছো। তোমার মনটা আকাশের মতো পরিষ্কার। এই যে দিলাম তোমার রূপ বদল করে, তুমি এখন গিয়ে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে গিয়ে ওদের শাস্তি দেবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তুমি আমাকে এতটা সাহায্য করেছো যে তোমাকে জীবনেও আমি বলতে পারবো না। আর তুমি যেভাবে যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছো আমি সবটাই গিয়ে করব। এখন আমি যাই পরী। ও মা গো, বাবারে দেখ রে দেখ, এই এত সুন্দর পরীর মতো মেয়েটা কে রে? মা, কে গো তুমি?
তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি আমার বাড়িতে কি করছো মা, বলো তো? আর বলবেন না কাকিমা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল খেতে দেবেন? আসলে কি হয়েছে কাকিমা, আমার কেউ নেই এই তিন কোলে, তাই একটা আশ্রয়ের খোঁজ করছিলাম গো কাকিমা। এদিক দিয়ে যাওয়ার পথে আপনাদের বাড়িটা দেখতে পেলাম, তাই এখানেই চলে এলাম একটু জল খেতে। ওরে বাবারে, এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি। একে যদি বিয়ে করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আরে বাবারে, এত সুন্দরী মেয়ে জীবনেও পাবি না রে, এখনো সময় আছে, বিয়ের প্রস্তাব দে। তা সুন্দরী মা, তুমি যদি কিছু মনে না করো আমার বাড়িতে থাকতে পারো। কিন্তু কাকিমা, লোকে তো আমাকে এসব ওসব বলবে যে আমার মতো এরকম রূপসী একটা মেয়ে আপনার ঘরে কি করছে। আমি লোকের কটু কথা শুনতে পারবো না কাকিমা, আমি যাই এখন। দয়া করে যেও না সুন্দরী, আমি তোমাকে বিয়ে করব। তাহলে ঠিক আছে, আমি বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি আছি। এত সুন্দর একটা মুখে এতগুলো সাজ সরঞ্জাম তো লাগবেই আমার। আমাকে আরো আরো অনেক সুন্দরী হতে হবে। সারাটা দিন আমি সাজবো, শুধুই সাজবো। আমার সৌন্দর্য ধরে রাখতে হবে তো নাকি? এই যে দেখেছো, বিয়ের পর থেকে মেয়েটা একটু রান্নাঘরেও গেল না, সারাটা দিন শুধু সাজগোজ। বৌমা, সারাটা দিন সাজগোজ নিয়ে পড়ে রয়েছো, একটু রান্নাঘরে যেতেও তো পারো। একা হাতে আর কত কাজ করব বলো তো? এই এই হতচ্ছাড়ি বুড়ি, এই কুৎসিত বুড়ি, আমার সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলো। আমি কোথায় যাব? হ্যাঁ, আমি কোথায় যাব? আমার মতো সুন্দরী মেয়ে কখনো রান্না করে যায়? আমার এমন সৌন্দর্য দেখে পাগল হয়ে তোমার ছেলেকে বিয়ে করিয়েছো, আবার এখন কাজ করাতে যাচ্ছ? তা আমি কি ঘরের বউ নাকি দাসী বলো? আমি যতক্ষণ এ বাড়িতে আছি আমার পা ধরে ধরে তোমাদের থাকতে হবে। যদি উল্টো পাল্টো কিছু করেছো তো আমার সাথে, আমি পুরো গ্রামবাসীকে এক করে তোমাদের নামে বিচার দেব। কথাটি যেন মাথায় থাকে তোমাদের, বুঝেছো? না না মা, এরকম করো না গো, আমি সব করে নিচ্ছি। তো তুমি সাজগোজ করো, আমি সব রান্না করে তোমার পাতে খাবারটাও তুলে দেব। আমি যাই মা। বাবারে, আজ আমার কমলা বৌমার কথা খুব মনে পড়ছে। তার নিষ্পাপ মুখটা শুধু চোখে ভাসছে। কি অন্যায়টাই না করেছি তার সাথে। আর বলো না মা, আর বলো না। আমার এই নতুন বউ আমাদেরকে জ্বালিয়ে মারছে, আমাকে ঘরে যেতেই দিচ্ছে না। ওর সাথে তো কোনো কথাই বলতে পারি না, শুধু কথাই কথাই হুমকি দিচ্ছে। সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে মিথ্যে মিথ্যে কথা না বলতে, তাহলে আমার জীবনটা এরকম হতো না, নরক হয়ে গেছে জীবন। বাবারে, আমার বৌমাটাকে যদি কোনোদিন ফিরে পেতাম তাহলে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতাম। কত ভালো বৌমাকে হারিয়ে ফেলেছি, হিরে চিনতে ভুল করেছি আমি। এই এই, তোমরা দুজন কাকে নিয়ে কথা বলছো শুনি? কোন বৌমার কথা বলছো তোমরা? আমার বড় বউ কমলার কথা বলছি। তাকে আমরা কত অবহেলা করেছি, সে আমাদেরকে কত ভালোবাসতো। তার কালো চেহারা ছিল বলে আমরা বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি চেহারার থেকে মনের সৌন্দর্যের বেশি দরকার। আমার বৌমাটাকে আরেকবার ফিরিয়ে দাও বিধাতা, আরেকবার ফিরিয়ে দাও। বৌমা, মা, তুমি তুমি এভাবে এখানে কিভাবে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বৌমা, আমার মেয়ে। গিন্নি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে কি করে হয়ে গেলে বলো? এই সব ঘটনাটাই ছিল এক পরীর আশীর্বাদের ফল। সেই পরী বলেছিলেন আমার সৌন্দর্য তত দিনই থাকবে যতদিন আপনারা আপনাদের ভুল বুঝতে না পেরেছেন। কিন্তু সত্যি বলতে
আপনারা মন থেকেই আমার কাছে ক্ষমা চেয়েছেন, যার জন্য আমার আগের রূপ ফিরে এসেছে। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি গো। আর কেঁদো না আমার জন্য। আমি চাই আমরা সবাই মিলে সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকি। আর একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, কালো সুন্দর সবাই আমরা মানুষ। আমরা কখনোই কালো আর সুন্দরে ভেদাভেদ করব না।